কারণ সেখানে কিন্তু যে মুহূর্তে একটি মেয়ের সাথে ধর্ষণ হয় এবং তারপরে তাকে খুন করে ফেলা হয় ব্রুটালি, সেই মুহূর্তে কিন্তু দুর্নীতি ইত্যাদি প্রভৃতি এগুলো সমস্ত সত্যি, এবং ওগুলো নিয়েও আমরা সোচ্চার হব। জিনিস জানি যে দুর্নীতি ভয়ঙ্কর ঘটেছে, যে দুর্নীতি ঢাকার জন্য, মানে সেটাও এই এখন কেস চলছে, খবরের কাগজে পড়ছি, বুঝতে পারছি ইত্যাদিগুলোর থেকে, যেটুকু সাধারণ মানুষ আর পাঁচটা লোক যেটা জানে, একটা চায়ের দোকানে যেরকম গল্প হয় আমি সেটুকুই জানি। কিন্তু এটুকু বুঝতে পারছি যে একটা ভয়ঙ্কর কিছুর এগেনস্টে দাঁড়িয়েছিল মেয়েটি, এবং তার উপরে তার থেকেও ভয়ঙ্কর বোধ একটা অন্যায় হয়েছে, কেন ওর জীবনটা চলে গেছে। আমি ভাবতেই পারি না, ও একটা মানুষ, একটা মেয়ে যে ডাক্তারি পড়ছিল, হয়তো কত লোকের জীবনও বাঁচাতো, সেখানে ওর জীবনটা চলে গেছে। এবং আমি শুধু এইটা ভেবেছি যে ওই সময়টাও কতটা অসহায় ফিল করেছিল, কত আঁকড়ে ছিল, কত খুঁজেছিল যে কেউ এসে ওকে বাঁচিয়ে দিক। এটার যে কোনোভাবেই হোক আমার জাস্টিস আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। কে কি দিয়ে কি ঢাকছে আমি জানি না, তবে আমি একটা জিনিস বলছি, সমস্ত বিচারের ওপরে না আমি খুব বিশ্বাস করি কর্ম, যে না মেয়ে মানুষ এত গলা তুলবে কেন। হ্যাঁ, কিংবা প্রোটেস্ট চলাকালীনও ঘটেছিল একটি থার্ড জেন্ডারের একজনকে বোধহয় মেট্রোতে বা কোথাও একজন পুরুষ তার বুকে হাত দিয়ে বলেন আমি দেখতে চাইছিলাম ওটা সত্যি আসল না নকল। ওটা কিসের কম এই ঘটনাটার থেকে? এই মানসিকতা নিয়ে যে মানুষগুলো রাস্তায় চলাফেরা করেন, তারা যে পরবর্তীকালে আবার একটা ধরনের ঘটনা ঘটিয়ে দেবেন না, তার কি সিওরিটি আছে? দেখলাম সিনেমার প্রচার ইত্যাদি নিয়েও ভীষণ ট্রোলড হচ্ছেন। কেন? ওটা তো আমাদের কাজ। আমি কি আবার কাজ থামিয়ে দিয়েছি? যে মানুষটি ব্যাংকে চাকরি করেন বা যিনি একজন স্কুল টিচার, তিনিও তো বাড়ি ফিরে রাত্রিবেলা রাত দখলে যাচ্ছেন কিংবা কোনো একটা মিছিলে হাঁটছেন, তার উপর কোনো রাগ নেই। আর যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যারা পৃথিবীর অন্য মানে এই শহরের বাকি সবাইকে এন্টারটেইন করছি অন্য সময়টা, তাদের উপরে এত আক্রোশের আমি তো কোনো সত্যি মানে খুঁজে পাচ্ছি না। ওটা তো তার কাজ। আজকে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি বা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, রুক্মিণী দেবের ছবি যে হচ্ছে, সেটা তো ওনাদের কাজ, ওনারা সেই কাজ করেছেন, তার প্রচার করছেন, তাতে এত বিক্ষোভ কেন? আমি তো কিছুতেই, এটা আমার কাছে ক্লিয়ার না, আমি কিছুতেই বুঝতে পারছি না এটা। ওটা কাজ, ওটা করে আমরা পয়সা রোজগার করি, ওটা আমাদের রুটি রুজি, ওটা আমাদের সাধনা, ওটা আমাদের নিষ্ঠার জায়গা। ওটা আমরা করতে পারি যে নিখুঁতভাবে। একজন অভিনেতা যে অভিনয় করছেন, সেটা একটা ভীষণ জটিল প্রক্রিয়া আছে, সেটার অনেক ট্রেনিং আছে, তারপরে গিয়ে একটা মানুষ দাঁড়ায় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ হয়ে একটা অন্য চরিত্র হয়ে অভিনয় করতে পারে। এবং কেউ খবর রাখে না। আজকে যিনি ব্যাংকে চাকরি করছে, আমি কারোর প্রফেশন ছোট করছি না, আমি কথার কথা বলছি, আপনার মন খারাপ থাকলে আপনি চোখের জলটা মুছতে মুছতে ডেস্কে হয়তো একটা কাজ করে নিচ্ছেন, কিন্তু অভিনেতাদের জীবনটা কিরকম বলুন তো? যদি আপনার দুঃখ হয়, কষ্ট হয়, আপনি না হয়তো দেখলেন আপনাকে সেটে এসে একটা ভয়ঙ্কর কমেডি সিন করতে হলো, তাহলে ওটা তো একটা অদ্ভুত স্কিল থেকে আসে, ওটা তো একটা পরিশ্রম থেকে আসে, বহু দিন ধরে একটা সবাই তো নিজের চোখের জল মুছতে পারে না। ঋতুপর্ণা সেনগুপ্ত একজন ইন্ডিভিজুয়াল হয়ে একটা যেখানে একটা জমায়েত হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেখানে তিনি যোগ দিতে এসেছেন। কি অন্যায় উনি করেছেন আমি তো বুঝতে পারছি না। উনি তো অন্যায়ের সাপোর্টে কিছু করেননি, উনি তো অন্যায়ের প্রতিবাদ করতেই এসেছিলেন। আমার কাছে কিছুতেই বিষয়টা ক্লিয়ার নয় যে হঠাৎ করে তাকে গো ব্যাক, তাকে এইগুলো কেন দেওয়া হবে? তিনি এসছেন, তিনি তো একটা ঠিক কাজ করতেই এসছিলেন, মানে কেন হঠাৎ করে তার উপর ওরকম ভাবে হামলা করা হবে? এবং সেদিনকে যে ঘটনাটা ঘটানো হয়েছে, মানে তাতে ওনার গাড়ির উপরে লোকজন মেরে ঠেরে গাড়ি ফাড়ি তুবড়ে দিয়ে, মানে এই ভায়োলেন্সটারও তো কোনো মানে নেই। এটা তো কাউন্টার ভায়োলেন্স। মানে তুমি একটা ভায়োলেন্সের প্রতিবাদ করতে না রাস্তায় নেমেছো, দিয়ে আরেকটা লোকের উপর ভায়োলেন্ট হয়ে যাচ্ছ, কি লাভ হলো? একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব এটা জানেন না যে তার নিজের দল দিচ্ছে না, এটা সরকারের পুরস্কার, তাহলে সেইটা নিয়ে উনি খামোখা সেন্টিমেন্টাল হতেই বা গেলেন কেন? ওনার আমি জানি না, কিন্তু আমার খুবই অবাক লেগেছিল যখন আমি এই স্টেটমেন্টটা প্রথম শুনেছিলাম, যে একটা সরকারি পুরস্কার, সেটা আপনার দল এখন সরকার চালায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা সরকারি পুরস্কার আপনি হঠাৎ করে ফেরত দিয়ে দিন, এই কথা আপনি বা বলবেন কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। ওটা তো সরকারি পুরস্কার, ওটা তো কোনো একটা মন্ত্রক বা একটা দপ্তর থেকে দেওয়া হচ্ছে, তার একটা নিজস্ব কমিটি আছে, সেই কমিটির মধ্যে সরকারের লোকও আছে। সব সময় যে অনেক সময় তো সত্যি আমাদের প্রতিভার কারণে দলমত নির্বিশেষে ওই পুরস্কারগুলো দেওয়া হয়, শুধু প্রতিভার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তো তখন কি দল দেখা হয়েছিল? এই মুহূর্তে আমি অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের মুখোমুখি। সামনেই উৎসব,
মুখ্যমন্ত্রীর নির্দেশ উৎসবে ফিরতে হবে। আপনি কি উৎসবে ফিরছেন? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমেই বলি যে আমি একদম মানে রেডি হতে হতে শুটিংয়ের ফাঁকে আমি একটা অদ্ভুত টায়ারে এসে হাজির হয়েছি। উৎসব নিয়ে আমি যেটা বলবো, সে বাঙালির কাছে দুর্গাপুজো বিষয়টা না মানে রিচুয়াল, সেলিব্রেশন, ফেস্টিভিটি সবটা মেলানো মেশানো, খুব গুলিয়ে যাওয়া একটা জায়গা। আর ভীষণ ঘরে ঘরে পুজোর ব্যাপারও আছে, মানে যেরকম আমাদেরই বাড়ির দুর্গাপুজো আছে, ফলে আমরা যে যেখানেই থাকি না কেন কিছু রিচুয়ালসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো এই সবটা মিলেমিশে পুজোর সময়টা মায়ের আরাধনা তো হবে, মানে সেটাকে তো বন্ধ রাখার কথা ভাবাই যায় না। আর এর থেকে ভালো সময়ই বা কোথায় যখন শক্তির আরাধনা হচ্ছে, সারা বাংলা জুড়ে শক্তির আরাধনা হবে, যখন খুব দরকার শক্তির জাগরণ হওয়া, শক্তির উঠে দাঁড়ানো, এবং বাকিদের প্রত্যেকের এটা রিয়েলাইজ করা যে শক্তি আসলে মানুষের এত অন্তর্নিহিত একটা জায়গা। মানে আমরা বলি ঠাকুর দেবতার ফর্ম দিই, কিন্তু সবই তো আমাদের অন্তরের মধ্যে। সেই শক্তির জাগরণটা ভীষণ দরকার, অন্তরের শক্তির জাগরণটা যেটা হচ্ছে। তাহলে তিলোত্তমা অর্থাৎ অভয়া, সে কি আমাদের মেরুদণ্ডটাকে সোজা করিয়ে দিল গোটা সমাজের? দেখুন, আমি একটা কথা বলি, এরকম তো না যে এই ধরনের ঘটনা আগে ঘটেনি, ঘটেছে। বাংলায় না হলেও অন্য প্রদেশে ঘটেছে, বাংলাতেও যে ঘটছে না তা নয়। এবং আমি বারবার বলবো যে অবশ্যই আমরা প্রত্যেকে কথা বলছি, আমরা প্রত্যেকে তিলোত্তমার জাস্টিসের জন্য, তার জন্য লড়ছি, আমরা পথে নামছি, আমরা কথা বলছি, কিন্তু আমার কি মনে হয় বলুন তো, প্রতিবাদটা না এই একটা ঘটনাতেই স্তব্ধ হয়ে গেলেও খুব খারাপ। মানে আমাদের বোধহয় না সমাজের কোটটা থেকে না অনেকটা নিজেদেরকে শুধরোতে হবে। মানে ধরুন আমি বলছি যে আমরা যে বলছি যে অমুকের সাথে একটা খারাপ কাজ করলো, মানে ধরুন আমি আরজিকর কাণ্ডই বলছি, খুব খারাপ একটা, মানে অসম্ভব খারাপ, গা শিউরে ওঠা একটা ঘটনা ঘটেছে। একটি মেয়ে, তার ধর্ষণ হয়েছে, তার খুন হয়েছে। অনেকে বলছে এটা প্রাতিষ্ঠানিক একটা। আমি ওটায় যাওয়ার আগে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার এই কারণে মনে হচ্ছে যে আমি কেন বললাম যে এই একটা ঘটনাতে সরব হওয়া এবং এই একটা ঘটনাতে ঝিমিয়ে পড়াটা কোনো সলিউশন নয়। এই কারণ আমার মনে হয় ওই যে সমাজের কোটটা থেকে আমাদের না আবার একটা নাড়া দেওয়ার দরকার পড়েছে। তার কারণ হচ্ছে ভীষণই খারাপ কিছু কালচারাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা যাই। কীরকম, মানে ধরুন আজকে কে কি ধরনের জামা কাপড় পরবে, আর তার কি ধরনের মানে বাক স্বাধীনতা থাকবে বা থাকবে না, সেটার উপরে লোকে যেরকমভাবে নিজেদের মরালিটিগুলো, যেগুলো কোথা থেকে আসে, কি ধরনের মরালিটি আমি জানি না, ইম্পোজ করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া ট্রোল থেকে শুরু করে আমি সবটাই বলছি। আমারই কিছু মানে 3-4 দিন আগে আমার বন্ধু একটি কোলাবোরেশনে একটা পোস্ট দিয়েছে আমার একটি পোশাক নিয়ে, তাতে মানে মানুষের মন্তব্যগুলো যে জায়গায় গিয়ে পৌঁছলো, আমি বুঝতে পারলাম যে মানুষ একটা অদ্ভুতভাবে কিরকম একটা হামলে পড়ছেন, একটা ভয়ঙ্কর একটা হিংসা দেখতে পাই আমি। তো এই যে ছোট 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 হিংসেগুলো, যে না মেয়ে মানুষ এত গলা তুলবে কেন, হ্যাঁ, কিংবা প্রোটেস্ট চলাকালীনও ঘটেছিল একটি থার্ড জেন্ডারের একজনকে বোধহয় মেট্রোতে বা কোথাও একজন পুরুষ তার বুকে হাত দিয়ে বলেন আমি দেখতে চাইছিলাম ওটা সত্যি আসল না নকল। ওটা কিসের কম এই ঘটনাটার থেকে? এই মানসিকতা নিয়ে যে মানুষগুলো রাস্তায় চলাফেরা করেন, তারা যে পরবর্তীকালে আবার একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে দেবেন না, তার কি সিওরিটি আছে? আমার মনে হয় এই সমস্যাটা না খুব বেশি সোশ্যাল সমস্যা, সামাজিক সমস্যা। এবং সেটা না বোধহয় ছোট্টবেলা থেকে ওই মায়েদের ছেলেরা জন্মানো মাত্র ওই ছেলে হয়েছে বলে মাছের মুড়োটা আগে তুলে দাও না করে, বরং এই পাঠগুলো পড়ানো দরকার যে তুমি ছেলে হয়েছো, কিছু মাথা কিনে নাওনি, তুমিও একজন মানুষ। আর পাশাপাশি দাঁড়িয়ে অন্য জেন্ডারের যারা রয়েছেন, আমি শুধু স্ত্রী বলছি না, অন্যান্য থার্ড জেন্ডারের কথা বলছি, তারাও মানুষ, এবং তাদেরকে তাদের প্রকৃত সম্মানটা দাও, তাদেরকে তাদের স্বাধীনতা দিয়ে বাঁচতে দাও। বাংলায় দাঁড়িয়ে আছি তো বাংলার মানুষেরা স্বাধীনতা বিশ্বাস করে, এবং আমরা অনেক অনেক অন্যান্য জায়গার থেকে অনেক বেশি স্বাধীনভাবে রাস্তায় হাঁটি, অন্যরকম পোশাক পরি। আমাদের একটা অন্যরকম কি বলবো পেডিগ্রি আছে, এবং আমাদের এখানে 19th সেঞ্চুরিতে রেনেসা হয়েছে। আমার মনে হয় সবটা মিলিয়ে না আমাদের একটু ভাবা উচিত যে আমাদের এই পরিমাণ অবক্ষয়ের দিকে যাওয়া উচিত নয়, এই ঘটনাটা যেন রিপিট না হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ঘটনা যেটা প্রসঙ্গে কথা হচ্ছিল যে আরজিকর কাণ্ড, মানে এই একটা প্রতিবাদেই যেন ব্যাপারটা শেষ না হয়। মানে এই ঘটনাটা কখনোই ঘটা যাবে না, এরকম একটা জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে।
তাহলে কি আপনি বলতে চাইছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হলে সেটা দেখুন, ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, একটা মানুষকে আমি ধরতে পারলাম, খুঁজে পেলাম, তাকে আমি মেরে ফেললাম বা তাকে আমি খুব একটা যাবজ্জীবন দিয়ে দিলাম, হ্যাঁ অবশ্যই। দেখুন, শাস্তির দরকার আছে, দৃষ্টান্তমূলক শাস্তিরও নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, কারণ সেটা না হলে মানুষ বুঝবেন কি করে যে এই অপরাধটাকে আমরা কিভাবে মানে করলে আমাদের সাথে কি হতে পারে। কিন্তু আমার বিষয় হচ্ছে যে শুধুমাত্র ভয় দেখিয়ে, শুধুমাত্র কেন, এটাও তো এক ধরনের ত্রাস তৈরি করা, যে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে হাঁটছেন, চলছেন বা মনে হচ্ছে, তারা কিন্তু সাবধান হন, কারণ তাদের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শুধু ভয় পাওয়াবো নাকি একদম কোর থেকে চেঞ্জ করব, সেটাই তো ভয় পাওয়ানোর। দেখুন, ভয় ডেফিনেটলি দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, আমি বারবারই বলছি, আছে, কারণ সে একটা ভয়ঙ্কর অপরাধ করেছে, এর উপরে কোনো কথা হয় না, এবং অপরাধ করলে শাস্তি তো সে পাবেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শুধু মানে শাস্তি হবে এই ভয়টুকু, এই ত্রাসটুকুর বাইরে গিয়ে একদম প্রথম থেকে এগুলো হবেই না, তাহলে শাস্তির কোনো জায়গা নেই। তুমিও অপরাধ করছো না, তুমিও শাস্তি পাচ্ছ না, অপরাধ না করানোর দিকে মানুষকে নিয়ে যেতে হবে। কিন্তু সমাজে কান পাতলে শোনা যাচ্ছে যে এই যে ঘটনাটা, এটা বিষয়টা একটা করাপশনের বিষয় ছিল, মানে এটা ধামাচাপা দেবার চেষ্টা করা হচ্ছে ওই জন্য না, মানে এটা বিষয়টা যা বিষয়ই হোক না কেন, সেখানে গিয়ে একটি মেয়ে, যদি আমি ধরেও নিই, যা যা খবরের আমরাও খবর দেখছি যে মেয়েটি নাকি প্রতিবাদ করেছিল, তার অ্যাজ এ রেজাল্ট আর কি মেয়েটির সাথে এই ঘটনাগুলো ঘটলো, মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রথমত হচ্ছে যে দুর্নীতি জিনিসটা তো মানে কিরকম একটা রক্তে মজ্জায় মিশে গেছে মনে হচ্ছে, যা যা শুনছি। আপনি যে বেশি কাজ করছেন, বেশি কাজ করাটা তাহলে একটা হিংসার জায়গায় পৌঁছে যাবে, মানে আপনি বেশি কাজ করাটা, মানে মেয়েটি যে বেশি কাজ করতো, ওভার ডিউটি করতো। ওভার ডিউটি না, ও তো কিছু জিনিস জানতেও পেরেছিল বলে আমি খবরের কাগজে পড়লাম। এবার আমার বক্তব্য হচ্ছে যে তাকে তুমি মুখ বন্ধ করবে ভাবছো, এবার তুমি মুখ বন্ধ করানোর জন্য কিসের আশ্রয় নিলে, মানে তুমি নিজে একটা অন্যায় করছো, সেই অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য তুমি 3 ডবল অন্যায় করছো, এবং সেই অন্যায়গুলো করতে গিয়ে তুমি যে অন্যায়গুলো করছো সেগুলো সমাজের ভিত্তিমূল ধরে নাড়িয়ে দিচ্ছে। কারণ সেখানে কিন্তু যে মুহূর্তে একটি মেয়ের সাথে ধর্ষণ হয় এবং তারপরে তাকে খুন করে ফেলা হয় ব্রুটালি, সেই মুহূর্তে কিন্তু দুর্নীতি ইত্যাদি প্রভৃতি এগুলো সমস্ত সত্যি, এবং ওগুলো নিয়েও আমরা সোচ্চার হব, এবং ওগুলো নিয়েও নিশ্চয়ই কথা হচ্ছে বা বিচারাধীন রয়েছে এই মুহূর্তে বিষয়টা। ফলে এক্ষুনি পুরোটা তো বুঝতেও পারছি না, আমরাও রোজই দেখছি যেখান থেকে প্রতিবাদ করতে যাওয়াটা কি আপনি কেমন চোখে দেখেন? কেন ভুল চোখে তো দেখি না। যে কোনো মানুষ, একটা অত্যন্ত নিকৃষ্ট ঘটনা ঘটেছে শহরে, যে কোনো মানুষের, তিনি যদি এই শহরে থাকেন, তিনি এই শহরে বাস করেন, এই শহরে কেন, তিনি পৃথিবীর যে কোনো কোনায়, কোথায় কোথায় হচ্ছে বলুন তো এই আরজিকর কাণ্ডের প্রতিবাদটা, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত একজন ইন্ডিভিজুয়াল হয়ে একটা যেখানে একটা জমায়েত হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেখানে তিনি যোগ দিতে এসেছেন। কি অন্যায় উনি করেছেন আমি তো বুঝতে পারছি না। উনি তো অন্যায়ের সাপোর্টে কিছু করেননি, উনি তো অন্যায়ের প্রতিবাদ করতেই এসেছিলেন। আমার কাছে কিছুতেই বিষয়টা ক্লিয়ার নয় যে হঠাৎ করে তাকে গো ব্যাক, তাকে এইগুলো কেন দেওয়া হবে। তিনি এসছেন, তিনি তো একটা ঠিক কাজ করতেই এসেছিলেন, মানে কেন হঠাৎ করে তার উপরে ওরকম ভাবে হামলা করা হবে। এবং সেদিনকে যে ঘটনাটা ঘটানো হয়েছে, মানে তাতে ওনার গাড়ির উপরে লোকজন মেরে ঢেরে গাড়ি ফাড়ি তুবড়ে দিয়ে, মানে এই ভায়োলেন্সটারও তো কোনো মানে নেই, এটা তো কাউন্টার ভায়োলেন্স। মানে তুমি একটা ভায়োলেন্সের প্রতিবাদ করতে না রাস্তায় নেমেছো, দিয়ে আরেকটা লোকের উপর ভায়োলেন্ট হয়ে যাচ্ছ, কি লাভ হলো? আমি সেলিব্রিটিদের উপরে থেকে কোনো অংশ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে না, এটা আমি ঠিক কোয়েশ্চেনটা বুঝলাম না। সেলিব্রিটিদের উপরে কি কোনো একটা আক্রোশ জন্মাচ্ছে এই ঘটনার পরে? কেন প্রচুর সেলিব্রিটিরা তো অলরেডি কথা বলেছেন। ইনফ্যাক্ট আমি বোধহয় প্রথমবার ক্যামেরার সামনে কথা বলছি, তার কারণ আমি আনপ্রিন্সিপাল মিছিলে বা জমায়েতে যখন যাচ্ছি আমি মিডিয়াতে কথা বলছি না, তার কারণ আমার মনে হচ্ছে যে এত সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, একটু ওনারাও কথা বলুন। ওনারা তো কথা বলার সুযোগটা সত্যিই পান না, এবং আমি ওই আলাদা করে কথা বলবো তার চেয়ে বরং আমি একটু ওই প্রতিবাদটায় সামিল থাকি। তো আজকে যেহেতু একটা একদম অন্য পরিসরে অন্য জায়গায় কথা হচ্ছে, সেই জন্য বলছি সেলিব্রিটিদের উপর রাগ হওয়ার কি কারণ আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি এটাও বুঝতে পারছি না যে এই যে মানুষজন দেখলাম সিনেমার প্রচার ইত্যাদি নিয়েও ভীষণ ট্রোলড হচ্ছেন, কেন? ওটা তো আমাদের কাজ।
আমি কি আমার কাজ থামিয়ে দিয়েছি? যে মানুষটি ব্যাংকে চাকরি করেন বা যিনি একজন স্কুল টিচার, তিনিও তো বাড়ি ফিরে রাত্রিবেলা রাত দখলে যাচ্ছেন কিংবা কোনো একটা মিছিলে হাঁটছেন, তার উপর কোনো রাগ নেই। আর যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যারা পৃথিবীর অন্য মানে এই শহরের বাকি সবাইকে এন্টারটেইন করছি অন্য সময়টা, তাদের উপরে এত আক্রোশের আমি তো কোনো সত্যি মানে খুঁজে পাচ্ছি না। ওটা তো তার কাজ। আজকে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি বা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, রুক্মিণী দেবের ছবি যে হচ্ছে, সেটা তো ওনাদের কাজ, ওনারা সেই কাজ করেছেন, তার প্রচার করছেন, তাতে এত এত বিক্ষোভ কেন? আমি তো কিছুতেই, এটা আমার কাছে ক্লিয়ার না, আমি কিছুতেই বুঝতে পারছি না এটা। ওটা কাজ, ওটা ওটা করে আমরা পয়সা রোজগার করি, ওটা আমাদের রুটি রুজি, ওটা আমাদের সাধনা, ওটা আমাদের নিষ্ঠার জায়গা। ওটা আমরা করতে পারি যে নিখুঁতভাবে। একজন অভিনেতা যে অভিনয় করছেন, সেটা একটা ভীষণ জটিল প্রক্রিয়া আছে, সেটার অনেক ট্রেনিং আছে। তারপরে গিয়ে একটা মানুষ দাঁড়ায় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ হয়ে একটা অন্য চরিত্র হয়ে অভিনয় করতে পারে, এবং কেউ খবর রাখে না। আজকে যিনি ব্যাংকে চাকরি করছে, আমি কারোর প্রফেশন ছোট করছি না, আমি কথার কথা বলছি, আপনার মন খারাপ থাকলে আপনি চোখের জলটা মুছতে মুছতে ডেস্কে হয়তো একটা কাজ করে নিচ্ছেন, কিন্তু অভিনেতাদের জীবনটা কিরকম বলুন তো? যদি আপনার দুঃখ হয়, কষ্ট হয়, আপনি না হয়তো দেখলেন আপনাকে সেটে এসে একটা ভয়ঙ্কর কমেডি সিন করতে হলো, তাহলে ওটা তো একটা অদ্ভুত স্কিল থেকে আসে, ওটা তো একটা পরিশ্রম থেকে আসে, বহুত দিন ধরে একটা সবাই তো নিজের চোখের জল মুছতে পারে না, তাহলে সেটা আমাদের কাজ। আমাদের সেই কাজটাতে আপনারা অভিভূতও হন, আপনারা প্রশংসাও করেন, অথচ আপনারা কেন এরকম করছেন? তাহলে সাধারণ ইন্ডিভিজুয়াল মানুষও একটা প্রতিবাদে একটা মানুষ সামিল হতে পারে না? কি অন্যায় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমি জানি না। উনি গেছিলেন একটা প্রতিবাদে, একটা জমায়েতে, ওদের সাথে থাকবেন বলে একটু স্লোগানিং করবেন, একটু দাঁড়াবেন, গিয়ে একটি মেয়ের জন্য জাস্টিস চাইবেন। কি অন্যায় ছিল? আমি জানি না। আমি একদমই সমর্থন করিনি সেদিন ঋতুপর্ণা সেনগুপ্তর ওপর হওয়া এই হামলা, একদম সমর্থন করি না। খুব কষ্ট পেয়েছি যে এই শহরে এই ঘটনাটাও ঘটলো। আচ্ছা, সর্বশেষ বলি, জিজ্ঞেস করি যে শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে আফটার অল? দেখুন, বিষয়টা পুরোপুরি বিচারাধীন রয়েছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউই কোনো মন্তব্য করতে পারবো না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা কেউই খুব একটা ওয়েল ইনফর্মড নই। এটা আমি জানি না লক্ষ্য করেছেন কিনা, আমরা কেউ, মানে একজন এটা বলছে তো আরেকজন ওটা বলছে, এত রকম ইনফরমেশন গুলিয়ে দিয়েছে, এবং কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে এত গুলিয়েছে যে আসলে কি হয়েছিল, কি বৃত্তান্ত, সেটার মধ্যে আমরা নিজেরাই হারাচ্ছি। আমরা শুধু একটা জিনিস জানি, যে দুর্নীতি ভয়ঙ্কর ঘটেছে, যে দুর্নীতি ঢাকার জন্য, মানে সেটাও এই এখন কেস চলছে, খবরের কাগজে পড়ছি, বুঝতে পারছি, ইত্যাদিগুলোর থেকে যেটুকু সাধারণ মানুষ আর পাঁচটা লোক যেটা জানে, একটা চায়ের দোকানে যেরকম গল্প হয়, আমি সেটুকুই জানি। কিন্তু এটুকু বুঝতে পারছি যে একটা ভয়ঙ্কর কিছুর এগেনস্টে দাঁড়িয়েছিল মেয়েটি, এবং তার উপরে তার থেকেও ভয়ঙ্কর বোধ একটা অন্যায় হয়েছে, কেন ওর জীবনটা চলে গেছে। আমি ভাবতেই পারি না, ও একটা মানুষ, একটা মেয়ে যে ডাক্তারি পড়ছিল, হয়তো কত লোকের জীবনও বাঁচাতো, সেখানে ওর জীবনটা চলে গেছে। এবং আমি শুধু এইটা ভেবেছি যে ওই সময়টাও কতটা অসহায় ফিল করেছিল, কত আঁকড়ে ছিল, কত খুঁজেছিল যে কেউ এসে ওকে বাঁচিয়ে দিক। এটার যে কোনোভাবেই হোক আমার জাস্টিস আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। কে কি দিয়ে কি ঢাকছে আমি জানি না, তবে আমি একটা জিনিস বলছি, সমস্ত বিচারের ওপরে না আমি খুব বিশ্বাস করি কর্মফলে। মানে এটা আমি জানি খুব একটা ভীষণ হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে, বা খুব লোকের মনে হতে পারে যে শেষে একটা ভীষণ সেফ খেললেন না, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি যে আপনি যদি কর্ম খারাপ করেন না, কোনোভাবে আপনি শাস্তিটা পাবেন। আমি দেখতে চাই যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা চরমতম শাস্তি পাক, তারা আইডেন্টিফাইড হোক প্রপারলি, আর সবার সামনে আসুক সত্যিটা কি ছিল, কেন এখনো খুব ধোঁয়া আছে, খুব ঘোলা জল, অর্ধেক কথা বোঝা যাচ্ছে না, অর্ধেক ইনফরমেশন মানুষের কাছে নেই, খুব ওয়েল ইনফর্মড আমরা কেউ নই এই পুরো ঘটনাটা নিয়ে। এটাই আমি চাই, সবার সামনে সত্যিটা সামনে আসুক, সবাই জানুক যে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কারা এই ঘটনাটা ঘটিয়েছিল, এবং তাদের শাস্তি হোক, এবং মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নিক। যারা যেখানে দাঁড়িয়ে, যে ছত্রছায়ায় দাঁড়িয়ে যে যা করছে না করছে, আমি তো জানি না, দেখুন একটা লোক একা অপরাধ করতে পারে না, অনেকে আছে জানবেন একটা অপরাধের পিছনে। তো যে যেখানে যাই করছে না কেন, আমার বক্তব্য হচ্ছে জাস্টিস যখন হবে তারপরে প্রত্যেকে ভয় পাক, এবং যারা ভবিষ্যতে ধরনের কোনো কাজ করার কথা ভাবছে তারা ভয় পাক, এবং আমরা একটু কোর থেকে সাফাই করতে শুরু করি। আমরা একটু বাড়িতে পুত্র সন্তান জন্মালে তাকে একটু বোঝাতে শুরু করি, আমরা একটু সেফ সেক্স নিয়ে কথা বলি। আমাদের কিন্তু ভীষণ প্রেজুডিস, আমাদের সমাজ সেক্স শব্দটা বললেই ভীষণ একটা হয়ে যায় না,
আমরা কথা বলি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে বিভেদ দূর করি, আমরা ওই লোভগুলোকে দূর করি যেটা ওই মেট্রোতে একটি থার্ড জেন্ডারের মানুষকে সহ্য করতে হয়েছে, তার বুকটা আসল কিনা দেখতে গেছেন আরেকজন মানুষ, না এটা আপনি করতে পারেন না, এরপরে আর কোনো কথা হয় না, না বললে মানতে হবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কি এই তিলোত্তমা এই ফিল্ম ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাও কি সোজা করে দিয়ে গেল? দেখুন, একটা এত বড় ঘটনা যখন ঘটে সেটার অভিঘাত প্রত্যেকটা জায়গায় গিয়ে পড়ে। আজকে রাস্তায় যে মানুষ, মানে আমি 14 তারিখ রাত্রে যে মানুষের ঢল দেখেছিলাম বিভিন্ন জায়গায় কলকাতার, এবং আমি বিশ্বাস করুন আমি কলকাতা শহরের মেয়ে নই, আমি 2008 সালে কলকাতায় আসি এবং তখন সদ্য একটা রাজনৈতিক বড় একটা পরিবর্তন হওয়ার আগে, এবং তখনও কিছু ওই শহর কিছু মহামিছিল দেখে ফেলেছে ইত্যাদি। আমি আপনাকে বলছি তারপরেও আরো অনেক কিছু তো দেখেছি, শহরটার বুকে হোক কলরব আন্দোলন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, প্রত্যেক সময় খুব জনজোয়ার ছিল, কিন্তু এরকম দেখিনি প্রত্যেকটি সাধারণ মানুষ। এবং আমি যেদিনকে ইনফ্যাক্ট ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে ঘটনাটা ঘটলো সেদিন আমি শ্যামবাজারে গেছিলাম, যে একটা গ্রুপ ডেফিনেটলি এরকম একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু পাশাপাশি তারপরে আমি বেশ কিছু রাত্রে শ্যামবাজারে গেলাম এবং আমি দেখলাম সাধারণ বাড়ির মায়েরা রাত্রিবেলা রুটিটা করে সবাইকে খেতে খেতে দিয়ে শাড়ির আঁচলে হাতটা মুছতে মুছতে বাড়ির মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আসছেন, স্লোগানিং করছেন। এই যে একটা কি বলবো, এই যে একটা গ্রাউন্ড লেভেল থেকে একটা জাগরণ হয়েছে না, মানুষ সবাই মিলে জাস্টিসটা চাইছে, এটা সত্যি প্রথমবার দেখলাম। মানে এরকম কে নামেনি রাস্তায় আর কে বলছে না এটা নিয়ে, সবাই নড়েছে। ওই এটা আলাদা করে ফিল্ম ইন্ডাস্ট্রির মেরুদণ্ড নাড়ায়নি, এটা প্রত্যেকের মেরুদণ্ড ধরে নাড়িয়েছে বলে আমার মনে হয়। এটা একটা বিশাল বড় ঘটনা এবং এর অভিঘাত ভীষণ সুদূরবর্তী বলে আমার মনে হয়। আমি এই আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটি ঘটনা সামনে এলো এই তিলোত্তমার ঘটনার পরে, একজন ডিরেক্টরকে সাসপেন্ড করা হলো ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে। এই ঘটনার এর আগেও নাকি এরকম ধরনের তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তো সেই জায়গাটা আমি জিজ্ঞেস করছি যে তাহলে কি এবার ইন্ডাস্ট্রির মধ্যেও সাফাই হচ্ছে? বা দেখুন আমি একটা কথা বলি, ইন্ডাস্ট্রির মধ্যে সাফাই হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মানে বুঝতে পারলাম না, মানে আমার তো মনে হয় এই ধরনের ঘটনা ঘটলে এরকম সাফাই করার জন্য ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়েছে, তাহলে কি ইন্ডাস্ট্রিরও বেশ কিছু মানুষ ঝাঁটা নিয়ে? আমার একটাই কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যদি কারোর সাথে কোনো অন্যায় হয় তার প্রতিবাদ হওয়া উচিত। এবারে সেই প্রতিবাদ কিভাবে এগোবে, কোন ফর্মে এগোবে, এবং যার সাথে ঘটনাটা ঘটছে সে বা যারা ঘটনাটা মানে ঘটেছে বলে দাবি করছেন তারা অবশ্যই, তাদের সাথে যদি ঘটে থাকে তাহলে তারা অবশ্যই বিচারের জন্য মানে একটা গলা তুলবেন, সেটা তো অবশ্যই চাইবো, কারণ এটা তো ভয়ঙ্কর ঘোর খারাপ জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় না যে এই কাণ্ডের জন্য এই নামগুলো উঠছে আলাদা করে, এই নামগুলো উঠতোই হয়তো আজ নয় কাল। একটা সত্যি যদি একটা ঘটনা ঘটে থাকে সেটা কতদিন চাপা থাকবে? আর যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে একদিন না একদিন তো কেউ না কেউ তো বলবে সেই অন্যায়টা নিয়ে কথা। আর যদি উনি ওপাশ থেকে যদি দাবি করছেন যে আমি এটা করিনি, ঠিক আছে, দেখা যাক, প্রমাণ করুন উনি করেননি, নিশ্চয়ই কিছু প্রসেস আছে। ঘনিষ্ঠ ছিলেন বলে তার উপরে কোনো সেই রকম শাস্তির খাড়া নেমে আসেনি, কিন্তু আজ সবাই উঠে পড়ে লেগেছে এই ধরনের। আজকে তিনি আর শাসক ঘনিষ্ঠ নেই? আমি জানি না, না মানে আমি এই প্রশ্নটা বুঝলাম না। শাসক ঘনিষ্ঠ ছিলেন বলে 10 বছর আগে হয়নি, আজকে হচ্ছে? আমার মনে হয় না, আমার মনে হচ্ছে আমরা কোথাও একটা গোলাচ্ছি। আমার মনে হচ্ছে হয়তো হতে পারে যেটা আপনি বারবার বলছেন, যে একটা প্রতিবাদ ঘটলে মানুষের মনে কিছু মানে ওই হয় না, মেঘ তো জমতে থাকে আস্তে আস্তে, মানে ভয়ের তো হতে পারে যে হ্যাঁ হয়তো মানুষ অনেকটা বেশি নির্ভয়ে কথা বলছে, এটা হতেই পারে। আমার মনে হয় না যেরকম ছোঁয়া আছে সাহসও তাহলে সেরকমই ছোঁয়া আছে। দেখুন সাহস তো ডেফিনেটলি ছোঁয়া আছে, কিন্তু এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়েই নামগুলো রিভিলড হচ্ছে, তার কারণ তিলোত্তমা। আমি জানি না সেটা কতটা সত্যি, কেননা আমার মনে হয় এই নামটা, ইনফ্যাক্ট আমার তো যতদূর মনে পড়ছে তিলোত্তমার এই ঘটনাটার অনেক আগেই বোধহয় আরেকজন বোধহয় এই অভিযোগটা ওনার এগেইনস্টে এনেছিলেন, কর্ণপাত করেনি, তখনও তো খুব ওপেনলি লেখালেখি হয়েছিল। ফলে কথা তো অনেক দিন ধরে হচ্ছে, এবার সেটা
কে কিভাবে আমরা চ্যানেলাইজ করে কিভাবে আমরা একটা জায়গায় পৌঁছচ্ছি, কতটা আমরা সেটাকে কার্যকরী করছি, সেটা এই সময় হতে পারে। কিন্তু অভিযোগ তো অনেক আগেও করা হয়েছে, মানে আমারই মনে আছে ওই অভিযোগটা যে করা হয়েছিল, এবং সেটা তিলোত্তমার ঘটনার আগে অবশ্যই, এবং তারও অনেক আগে থেকেও তো অনেক কিছু অনেকে বলেছেন, সেগুলো তো এখন উঠে আসছে। ফলে এটা যে প্রথমবার বলা হয়েছে তা নয়। আমার মনে হয় যে এই সময়টা খুব একটা ফলদায়ী সময়, ডেফিনেটলি। খুব, আমরা বলি না, খুব প্রেগনেন্ট টাইম। এই সময়ের মধ্যে অনেক কিছু হবে, এটা একটা সময়ের নিয়ম, কেন সময়টা একটা সাহস সঞ্চার করেছে। কিন্তু আমার মনে হয় যে এই পার্টিকুলার ঘটনাটা যেটা আপনি বললেন, সেটা নিয়ে আগেও কথা হয়েছে। আচ্ছা, এই যে বিভিন্ন শিল্পীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, এই বিষয়টাতে আপনি কতটা মনে জোর পাচ্ছেন, বা আপনি কি এটাকে কি চোখে দেখছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমার বক্তব্য হচ্ছে যে মানে পুরস্কার ফেরত নেওয়া নিয়ে আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে, পুরস্কার যারা ফেরত দিলেন সেটা একদম তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার মনে হয় যে ঘটনাটার ফলে এই পুরস্কার ফেরত দেওয়াটা হলো, এবং যিনি এই কথাগুলো বললেন, মানে খুব আমি সত্যি কথা বলবো, আমার একটু হাসি পেয়েছে। কেন, যিনি এই কথাগুলো বলেছিলেন বলে এত ঘটনা ঘটলো, তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি মানে তার অন্য পরিচয়ও আছে ডেফিনেটলি, তিনিও অভিনেতা, কিন্তু তার পাশাপাশি তার একটা মেজর মানে পরিচয়টা আজকে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যিনি রয়েছেন এবং ক্ষমতায় রয়েছেন এবং তার একটা পোস্ট আছে এখন এই মুহূর্তে, তিনি তো একটা ভুল স্টেটমেন্ট, মানে আমি এই কথাটা না সত্যি খুব ভেবেছি, এটা তো একটা ভুল স্টেটমেন্ট। পুরস্কার কি কোনো দল দিয়েছিল নাকি? পুরস্কার তো দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারে যে পার্টি থাকুক না কেন, ওটা তো সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে বা সরকারের তরফে কোনো ডিপার্টমেন্ট থেকে সে পুরস্কারটা দেওয়া হয়। তা সরকার যখন যে থাকবে তখন তাদের একটা হয়তো আপনাদের একটা জুরি থাকে বা কিছু একটা থাকে, সেখান থেকে ডিসাইডেড হবে। তো আমাকে পুরস্কারটা কি কোনো পার্টিকুলার দল দিল না, আমাকে পুরস্কারটা সরকার থেকে দেওয়া হলো, একটা সরকারি পুরস্কার, বা সরকারে যেই থাকুন না কেন, নো ম্যাটার হোয়াট। আমি যদি আজকে 2008 সালের আগে কোনো পুরস্কার পাই, তাহলে সেটা অন্য দল দিয়েছিল, আর আজকে পেলে সেটা অন্য দল দিয়েছে, এইভাবে তো আমি পুরস্কারটা নিতেও যাইনি বোধহয়। আমি তো নিতে গেছিলাম সরকারি পুরস্কার বলেই। তা সরকারের কোনো মন্ত্রক বা কোনো দপ্তর থেকে আমাকে দেওয়া পুরস্কার, সেটা হঠাৎ করে ফেরত দেওয়ার কথা উনি বা বললেন কেন? তার মানে আপনি বলতে চাইছেন ওনার দল তো দেয়নি না। কাঞ্চন মল্লিকের আমার কথাটা আপনি বুঝুন, ওনার দল তো পুরস্কারগুলো দেয়নি, দিয়েছিল কি পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার তো ওগুলো, হ্যাঁ, যেগুলো ফেরত দেওয়া হচ্ছে বা ফেরত দেওয়া হোক বলে উনি দাবি করেছিলেন। তাহলে এই একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব এটা জানেন না যে তার নিজের দল দিচ্ছে না, এটা সরকারের পুরস্কার, তাহলে সেইটা নিয়ে উনি খামোখা সেন্টিমেন্টাল হতেই বা গেলেন কেন? ওনার আমি জানি না, কিন্তু আমার খুবই অবাক লেগেছিল যখন আমি এই স্টেটমেন্টটা প্রথম শুনেছিলাম, যে একটা সরকারি পুরস্কার, সেটা আপনার দল এখন সরকার চালায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা সরকারি পুরস্কার আপনি হঠাৎ করে ফেরত দিয়ে দিন, এই কথা আপনি বা বলবেন কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তো সরকারি পুরস্কার, ওটা তো কোনো একটা মন্ত্রক বা একটা দপ্তর থেকে দেওয়া হচ্ছে, তার একটা নিজস্ব কমিটি আছে, সেই কমিটির মধ্যে সরকারের লোকও আছে। সব সময় যে অনেক সময় তো সত্যি আমাদের প্রতিভার কারণে দলমত নির্বিশেষে ওই পুরস্কারগুলো দেওয়া হয়, শুধু প্রতিভার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তো তখন কি দল দেখা হয়েছিল? সেটা উনি অ্যাচিভ করেন যাকে দেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি তার প্রতিভার জন্য দেওয়া হয়েছে। এটা দেখা হয়েছে যে তিনি কোন পার্টি করেন। তিনি এতটাই কাজটা ভালো করেছেন যে মানুষের মাথা থেকে বাকি সবটা চলে গেছিল। তো কোন পার্টি করেন, কি ইতিহাস ছিল, এগুলো তো চলে গিয়েছিল। চলে গিয়েই তো তার কাজের জন্য, একদম এসেনশিয়ালি তিনি কি রকম কাজ করেছেন তার প্রতিভার জন্য, তার ট্যালেন্টের জন্য তাকে ওই পুরস্কার দেওয়া হয়েছে। সেইটা ফেরত দেওয়ার কথাই বা উনি বলতে গেলেন কেন হঠাৎ করে? ওনার দল তো দেননি, ওটা সরকার দিয়েছিল। এবং দলমত নির্বিশেষে একজন ট্যালেন্টকে, যাকে মানুষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে, সেই আমরাও কিন্তু জনপ্রতিনিধি, জানেন তো। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরাও একরকম জনপ্রতিনিধি। মাসের কাছে তো আমরা পৌঁছাই রোজ। এই যে রোজ 8টার সময় টিভি খুললেই আমরা ঢুকে পড়ি তাদের ঘরে। তো এই যে তাদের ঘরে ঢুকে পড়ছি, তাদের সাথে আমাদের রোজকার লেনাদেনা, রোজকার কথাবার্তা। তো আমরাও কোথাও না কোথাও মানুষেরই মাঝে থাকা মানুষ। তাহলে আমাদের ট্যালেন্টের জোরে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন বলে আমাদেরকে সরকার থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছে।
সেই পুরস্কার কোনো পার্টিকুলার দল তো দেয়নি, তাহলে উনি হঠাৎ করে এই কথাটা বললেনই বা কেন? আমি এই কথাটাই বুঝতে পারিনি। তারপরে না হয় মানুষের খারাপ লেগেছে, যারা যারা পুরস্কার ফেরত দিয়েছেন তারা এক্সট্রিমলি গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং পুরস্কার ফেরত দিয়েছেন। আমি খুব আই রেসপেক্ট দেয়ার ডিসিশন। তারা তাদের খারাপ লাগার জায়গা থেকে, তাদের অপমানে লেগেছে বলে তারা ফেরত দিয়েছেন। আমার সত্যি এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা কেন ফেরত দিলেন, সেটা একান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পুরস্কার ফেরত দেওয়া চারটিখানি কথা নয়। ফলে আমি কোথাও না কোথাও একটা রেসপেক্টও করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যিনি প্রথম কথাটা তুললেন তিনি হঠাৎ কথাটা তুললেনই কেন? তার দল তো কাউকে কিছু দেয়নি, সরকার দিয়েছিলেন। এবং মানুষের মাঝে যারা প্রতিষ্ঠিত হতে পেরেছেন, যারা নিজেদের কাজ দিয়ে মানুষের মাঝখানে জায়গা করে নিতে পেরেছেন, তাদেরকে সমস্ত দলমত নির্বিশেষে তাদের ট্যালেন্টের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। এটা নিয়ে তো কথা হওয়াই উচিত না, এটা নিয়ে কথা হওয়াটাই তো খুব দুঃখের। ধন্যবাদ আপনাকে, আপনার এই একদম খোলামেলা আলোচনা এবং আপনি যেভাবে আমার খুব খারাপ লেগেছে এটা, এই কথাটা উঠলোই কেন? এটা খুব এটা ভালো হলো না। কষ্ট তো পাবেনই, ধরুন একজন শিল্পী হিসাবে আপনি সত্যি খুব কষ্ট পেয়েছেন সেটা। কষ্ট কি, আমার খুব অবাক লাগছে কেন দেখুন, যিনি প্রথমে কথাটা বললেন আর যারা পুরস্কার ফেরত দিলেন সবাই হয়তো একটা সময় সবাই একসাথে কাজ করেছেন, কোথাও না কোথাও তো তাদের ব্যক্তিগত সম্পর্ক কিছু না কিছু ছিল প্রত্যেকের সাথে। আমরা এই যে ঘন্টার পর ঘন্টা একসাথে কাজ করি, আমাদের ফ্যামিলি হয়ে যায় মানুষগুলো, সেকেন্ড হোম বলি আমরা। সেখানে তারা তো মর্মাহত হয়েছে আমাদের সামনে, আমার সামনে, তো তারা তো মর্মাহত হয়েছে নিশ্চয়ই, কোথাও না কোথাও। ভালো বন্ধু ছিলাম দেখুন, কিন্তু তাহলে তাদের জ্বালাগুলো তো অনেকগুলো লেয়ারে হয়ে গেল। বন্ধুর থেকে কষ্ট পেলাম, দল থেকে কষ্ট পেলাম, সরকার থেকে কষ্ট পেলাম, সবকিছুটা অনেকগুলো লেয়ারে তারা মর্মাহত হয়েছেন। তাদের কোন আঘাত থেকে পুরস্কার ফেরত দিয়েছেন এই নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার। মা দুর্গার আশীর্বাদে শক্তির জাগরণ হোক এবং বিচার পাক, তিলোত্তমা জাস্টিস হোক। আর যারা যারা পথে আছেন তারা প্রত্যেকে যেন কেউ আশাহত না হন, এটাই আমার কামনা থাকবে সবার কাছে, ঈশ্বরের কাছে। অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার আমিও যাই। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।